সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন মাহমুদুল হক রচিত কালো বরফ উপন্যাসটির ৩য় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। গিরিবালা, ও গিরিবালা। ঘুমন্ত রেখার উপর ঝুঁকে পড়ে আব্দুল খালেক ডাকে, তোমার এত রাগ কেন গিরিবালা? একটা হাত ঠেলে দেয় রেখা। বোঝা গেল সে এতক্ষণ ঘুমোয়নি, চোখ বন্ধ করে পড়েছিল। আমাকে শুতে দেবে না বুঝি? রেখা একপাশে সরে গিয়ে জায়গা করে দেয়, বললে, না এলেই হতো। হারিকেনের সবটুকু তেল শেষ করে তবে শান্তি হয়েছে তোমার। আব্দুল খালেক শুয়ে বললে, তুমি শুধু রাগ করো, আগের মতো আমাকে আর ভালোবাসো না। ইস, মাঝরাতে ওনার একেবারে উপচে উঠছে। কি লাভ ওইসব ছাই ভস্য করে? তোমার এক একটা পাগলামি দেখলে গা রিরি করে জ্বলে আমার। কি করব, করতে হচ্ছে। করতে হচ্ছে মানে? আরে মালেক, ওই হারামজাদাই তো আমাকে ফাঁসিয়েছে। ডায়েরি করে পাগল করে তুলেছে কিছুকাল যাবৎ। লেখক মানুষ, বুঝলে না, সব কিছুই ও কাজে লাগায়। রেখা বিরক্ত হয়ে বললে, এতে তোমার কি লাভ? বন্ধুর কাজে লাগলাম, আর নিজেরও কিছুটা সময় কাটলো। সময় কাটানোটা তোমার জন্য এখন একটা মস্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বুঝতে পারছি। কেন যে তুমি সব কিছু বুঝতে যাও? আমি খুব খারাপ? হ্যাঁ, তা বলিনি। আব্দুল খালেক রেখাকে জড়িয়ে ধরে বললে, তোমার কাজ শুধু আমাকে ভালোবাসা, জীবনভর ভালোবেসে বেসে একদম পচিয়ে দেয়া। দিন দিন তুমি ছোকরা হচ্ছ। ছোকরা তো আছি, একটা মাত্র ছেলে, 9 বছরের বিবাহিত জীবন, টুকটুকে বউ। বুড়োটা হলাম কিভাবে? রেখা পাশ ফিরে শুয়ে বললে, দয়া করে এখন আমাকে ঘুমোতে দাও। তোমার ইচ্ছা না হয় বসে বসে যা ইচ্ছে তাই করোগে। আব্দুল খালেক বললে, তোমার ভাবগতিক ভালো ঠেকছে না হে। চুপ করে শুয়ে থাকো। ধমকাচ্ছ কেন এভাবে? বলছি তো আমার শরীর ভালো নেই। শরীর না মন? কোন খবরটা রাখো তুমি? পরশু দুপুর থেকে যা খারাপ যাচ্ছে শরীর। মাসের মাঝখানে হঠাৎ, কি করে বলবো, কিভাবে যে কেটেছে সারাটা দিন। আমাকে বলনি কেন? কি লাভ তোমাকে বলে? কোনো ব্যবস্থা করতে? কবে আমার ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামিয়েছিলে? তবু বলা উচিত ছিল তোমার। কেন? আগেও তো এমন হয়েছে, নতুন কিছু তো আর নয়। আমার ব্যাপার নিয়ে খামোখা তোমার মাথা ঘামানোর দরকার নেই। কিছু একটা ভাবলো খালেক, একটা সিগারেট ধরালো, বললে, আমি কি বলি জানো, তোমার ওই ট্যাবলেট ফ্যাবলেট এবার বাদ দাও। আর কত, অনেক তো হলো। তোমার কি, তুমি তো বলেই খালাস, তারপর কিছু একটা হয়ে গেলে? হোক না, মন্দ কি, ছেলে পিলেই ঘর ভরে যাক, বাগান হয়ে যাক। আমরা তো সব মিলে 7 ভাই বোন ছিলাম, মরে হেজে শেষ পর্যন্ত ঠেকেছিল 4-এ। ঝক্কি সামলাতে পারবে? খাওয়াতে পারবে? এসব মন খারাপ করা কথা কেন তোলো রেখা? মন খারাপ হয় কেন? নিজের গাঁটের ওজন বুঝবে না? ছেলে বলতে একটা, তাও কিভাবে মানুষ হচ্ছে? মানুষ হবে না ছাই। শহরে থাকলে একটা ভালো স্কুলে যেত, সব কিছু শিখত। এখানে ধুলো কাদা মাখছে, সারাদিন ইচ্ছে মতো গড়াগড়ি খাচ্ছে। চাষাভুষাদের ছেলে মেয়েদের কাছে শিখবেটা কি? আব্দুল খালেক বললে, এই ভালো, কাদামাটি চিনুক, ধুলোবালি চিনুক। হ্যাঁ, তাতে তোমার মুখ উজ্জ্বল হবে। হঠাৎ কি মনে করে আব্দুল খালেক বললে, রানীবাবুর চিঠির উত্তর দিয়েছিলে? না। সে কি কথা? তুমি না বললে তুমি জবাব দেবে? তুমিও তো পারতে।
আমি পারলে আর তোমাকে বলতাম না। কখনো চিঠির উত্তর আমি দিতে পেরেছি? হচ্ছে, হবে, দিচ্ছি, দেব করে শেষ পর্যন্ত কোনোদিন আমার উত্তর লেখা হয়ে ওঠে না। তোমার কিন্তু উচিত ছিল। রানীবুর এমন জলজ্যান্ত ছেলেটা মারা গেল, যাওয়া তো হলোই না, এমনকি চিঠির উত্তরও না। খুব খারাপ হলো ব্যাপারটা। তুমি তো দেখছি সবই বোঝো। উচিত অনুচিত জ্ঞান তোমার টনটনে। লেখো না কেন? ধরে রেখেছে কেউ তোমাকে? আব্দুল খালেক বললে, জীবন কিরকম বদলে যায়। কি আশ্চর্য দেখো রেখা, কিভাবে সবকিছু বদলে যায়। একসময় এক বিছানায় গলা জড়াজড়ি করে শুয়েছি, এক পাতে খেয়েছি, চোখের আড়াল হয়নি কেউ কারো। অথচ আজ রূপকথা, আদ্যিকালের গপ্প। টিপু ভাইজানকেও কতদিন দেখিনি, 5 বছর হলো। এখন আর মনেই পড়ে না। তোমার পেয়ারের ভাবি তো খবর নিতে পারে। তিনি না হয় ব্যস্ত মানুষ, ডাক্তারিতে ডুবে থাকেন। একসময় তো খুব মাখামাখি ছিল তোমার সঙ্গে। কেন যে তুমি ওভাবে কথা বলো? আব্দুল খালেক দুঃখিত হয়ে পড়লে। গুরুজনদের ব্যাপারে অশ্রদ্ধা থাকতে নেই, এতে নিজের ওজনেই হালকা হয়। এরাই বোধহয় সবচেয়ে দুঃখী। রেখা আর কোনো কথা না বলায় অস্বস্তি বোধ করে আব্দুল খালেক। সে বললে, আগে তো লিখতই, কটা উত্তর আমরা লিখেছি। আরবের মতো একটা মরুভূমিতে পড়ে আছে, ওদেরও তো কত সমস্যা থাকতে পারে। কতটুকুই বা আমরা জানি, কি বা আমরা জানি? রেখা বললে, প্রথম প্রথম তো খুব বড় মানুষই দেখাতে পেরেছিল। কেউ এলে এটা সেটা পাঠাতো, এখন চিঠি লিখেও পৌঁছে না। এক এক সময় এরকম থাকে, মনে হয় কাউকে ছাড়া কারো চলবে না, সব সম্পর্কই দামি, সব কিছু রক্ষা করে চলতে হবে। শেষ পর্যন্ত দেখা যায় যে যার সংসারের ভেতর নাক অবধি ডুবে গেছে, চোখ ফিরিয়ে তাকাবার উপায়ও তার নেই। এই নিজেদের দিকেই দেখো না, ইচ্ছে থাকলেও কোন কাজটা আমরা করতে পারছি? বড়দের একটা আলাদা কর্তব্য থাকে। টিপু ভাইজানের কি উচিত ছিল না আমাদের খোঁজ খবর রাখার? তোমাদের প্রিন্সিপাল সাহেবের ছোট ছেলে তো সৌদি আরবে গেল সেদিন, মাত্র বছরখানেক। কি না পাঠিয়েছে এর মধ্যে! টিভি থেকে শুরু করে 3-in-1 ঘড়ি, কি না! ওনার তো আর কোনো অভাব ছিল না, তবু তো পাঠিয়েছে। আসলে মন থাকা দরকার। তুমি কি মনে করো তোমাকে কেউ খুব একটা গ্রাহ্যের মধ্যে আনে? আব্দুল খালেক হেসে বললে, তোমার স্কুল আলাদা, এই আর কি। রেখা বললে, তা গিরিবালা মাগিটা কে শুনি? হঠাৎ তার কথা মনে পড়ল কেন? আব্দুল খালেক বাইরের দিকে হাত বাড়ালো, বললে, বাইরে আকাশ বলে একটা কিছু আছে, তা জানো তো? সেখানে একটা চাঁদ আছে, গোল চাঁদ। ওই চাঁদের ভেতর হাঁটু মুড়ে কতকাল ধরে বসে আছে, চরকায় সুতো কাটছে বসে বসে। বৃষ্টি এলেই কাগজের নৌকো বানানোর ধুম শুরু হতো, আর কেউ বড়ি দিলেই বৃষ্টি আসতো। মণি ভাইজান তৈরি করত 3 পালের জাহাজ। এক একটা জাহাজের এক একটা নাম থাকতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ প্রিন্স অফ ওয়েলস। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজে থাকতো চাল ভাজা। প্রিন্স অফ ওয়েলসে কালো পিঁপড়ে, সুরসুরি পিঁপড়ে। কিছু দূর গিয়েই বৃষ্টির বড় বড় ফোঁটায় চাপচুপ হয়ে জাহাজগুলো ডুবে যেত। মণি ভাইজান বলতো, ইংরেজদের দিন শেষ হয়ে আসছে। তারপর ভাসমান পিঁপড়েগুলোর পাশে শুকনো পাতা ছেড়ে দিত মণি ভাইজান, বলতো, লাইফ বোট, অন্তত চেষ্টা করা যাক যাতে ওরা প্রাণে বাঁচে। তোজো আজ খুশির চোটে আজ তো একখানা ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, বুঝলি পোকা? তুমুল বৃষ্টির পর কেঁচো বেরুত। রানীবুবুর বিড়াল কুন্তির খুব অপছন্দের ছিল এই কেঁচো। কেঁচো দেখলেই সে ফ্যাঁস ফ্যাঁস জুড়ে দিয়ে লাফালাফি করত। কুন্তি মণি ভাইজানের ধারে কাছে বড় একটা ঘেঁষতে চাইত না, কি জানি ভয় পেত বোধ হয়। হয়তো একটা কাগজের ঠোঙার ভেতরে কুন্তির মাথা পুড়ে দিল, কুন্তি পিছনে হটা শুরু করল। না হয় একটা ফিতে বেঁধে দিল কোষে তার লেজে,
মণি ভাইজান কুন্তিকে এইভাবে শাস্তি দিত। রানীবুবুকে কাঁদানোর সবচেয়ে সহজ রাস্তা ছিল এটাই। রানীবুবুকে ভ্যাঁ বললেই খেপে যেত। মণি ভাইজান কত কিছু যে বের করতো তার মাথা থেকে। কুন্তির মারা যাওয়ার ঘটনাটা বিরাট। আমরা বাড়ি শুদ্ধ সবাই কেঁদেছিলাম। মুখে রক্ত তুলে আছড়ে পিছড়ে মরেছিল কুন্তি। খেয়ে জানে কি হয়েছিল। এক সন্ধ্যায় হঠাৎ বাগান থেকে ঘরে ঢুকল সে। ঢুকে রানীবুবুর পায়ে গা ঘষে ম্যাও ম্যাও জোড়ে দিল। তারপরে শুরু হলো তার ছটফটানি। সে কি কষ্ট, দেখা যায় না। মা বললে ওকে কেউ কিছু খাইয়ে দিয়েছে। টিপু ভাইজান বললে সাপেও কামড়াতে পারে। এত কষ্ট পেয়েছিল। ও মরুক, এত কষ্ট চোখে দেখা যায় না, এই বলে কেঁদে উঠেছিল মা। কান্নাকাটির ধুম পড়ায় পাড়া প্রতিবেশীদের ভিড়ে ঘর ভরে গিয়েছিল। সে এক হুলস্থুল কাণ্ড। আব্বা অফিস থেকে ফিরে এইসব কাণ্ড কারখানা দেখে বোকা হয়ে গিয়েছিল। ছি ছি, লোকে বলবে কি, কোনো কাণ্ডজ্ঞান নেই তোমাদের, এটা একটা ব্যাপার হলো। সেই রাতেই কেনারাম কাকা থলের ভেতরে ভরে একটা নতুন বিড়াল এনে হাজির করেছিলেন। অন্যেরা থামলেও রানীবুবুকে শান্ত করা যায়নি। কত সুন্দর ছিল কুন্তি, কত শান্ত। হয়তো তাই কুন্তির মতো আর হয়নি, অমন সুন্দর আর হয় না। বিছানার ওপরের এক ফালি চিকচিকে রোদ সারা গায়ে পাউডারের মতো মেখে রাজরানীর মতো বসে থাকত কুন্তি। রানীবুবুর পড়ার সময় অঘরে ঘুমাতো সে কোলের ভেতর। কখনো মোটা দেখে একটা খাতা বেছে নিয়ে বসত। তার উপর বসে বসে হাঁ করে তাকিয়ে থাকতো সে মুখের দিকে। কেনারাম কাকার দেয়া বিড়ালের নাম দেয়া হয়েছিল টোটা। টোটা ছিল ভীষণ বেয়াড়া, প্রায় সে পালিয়ে যেত। তখন বাড়ি বাড়ি খোঁজা হতো। কতবার যে তাকে ধরে আনতে হয়েছে। কারো কাছে বড় একটা ঘেঁষত না সে, কেমন যেন একা একা স্বভাবের। আমাদের কাউকেই তার মনে ধরেনি। অবিশ্বাসের চোখে সে কটমট করে তাকিয়ে থাকত। পাঁচিলের ওপরে শুয়ে শুয়ে সারাদিন কাটাতো। খিদে পেলে তবে ঘরে ঢুকত, তারপর মিউ মিউ করে ডাকত। এমন ছিল তার জিদ। একবার একটা শালিকের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। সে ছিল খোঁড়া। যেভাবেই হোক একটা ঠ্যাং তার ভেঙে গিয়েছিল। বাগানে গেলেই আমাকে দেখলেই সে উড়ে আসতো। তারপর লাফিয়ে লাফিয়ে এসে ক্যাঁ ক্যাঁ চেঁচানি জুড়ে দিত। ধরে ধরে ফড়িং খাওয়াতাম ওকে। মণি ভাইজান একদিন বললে, শালিকটা কে জানিস? আমি বললাম, কে? আমাদের এক বোন, তুই দেখিসনি? তোর জন্মের ঠিক আগেই ও মরে যায়। ওর নাম ছিল তুলি। ও তো পাখি। মরে পাখি হয়ে গেছে। আমরা তো ভাই, তাই আমাদের মায়া কাটাতে পারে না। সব শুনে হাহাকার করে উঠেছিল বুকের ভেতর। তুলির কথা মনে পড়লে মাকেও দেখেছি বসে বসে কাঁদতে। তারপর থেকে আমার একটাই কাজ, মাটির খুঁড়িতে ভাত আর মাছ নিয়ে ফলসা গাছের পাশে সারা দুপুর বসে থাকা। বসে বসে কাঁটা বেছে মাছ ভাত খাওয়াতাম। শুধু ভয় হতো এই বুঝি কাঁটা বিঁধল গলায়। জিজ্ঞেস করতাম, তোমার কষ্ট হয়? শীত লাগে না? লেপের ভেতর শুতে চাও? মা তোমার জন্যে এখনো কাঁদে। সব কথার একটাই জবাব ছিল তার, ক্যাঁ ক্যাঁ। রাগ হতো নিজের ওপর। ও তো সব বলে, ওর সব কথা, সব দুঃখ, সব কষ্ট, সব কিছুর কথা। কেবল আমি এমন গাধা যে তার এক বর্ণও বুঝি না। পুটিকে একবার জিজ্ঞেস করলাম, পুটি, তুমি পাখির কথা বোঝো? পুটি বললে, ও মা, ওটা আবার একটা কাজ, ও তো খুব সহজ। শালিকের কথা বোঝো? বুঝবো না কেন? তবে শালিকদের ভাষা হলো গিয়ে তোর ওই উড়েদের মতো, তঙ্কা বঙ্কা, হইছন্তি, খাইছন্তি, এই ধরনের। আমাদের নটবরের কথা শুনিসনি? তা যাই বল, বেশ কঠিন। সব শুনে পুঁটি বললে, আমার সময় কখন যে এত সব শেখাবো তোকে?
আমাদের বাবুদের বাড়ির দেমাকি বৌমাগির চোপা তো আর শুনিসনি? মাগির দাঁতে আমি দড়ি হয়ে গেলাম, মলেও বাঁচি। উঠতে বসতে শুধু কাজ আর কাজ। একটা হয়, ও যা বলে আমি তা তোকে বুঝিয়ে দিতে পারি, কিন্তু কি দিবি আমাকে? একটা ডবল পয়সা হাতে ভরে আমার সঙ্গে বাগানে গিয়েছিল পুঁটি। মাটির খুঁড়ি উল্টে শালিকটা যখন ভাতের ডেলা খাচ্ছে আর ক্যাঁ ক্যাঁ করছে, তখন পুঁটি বললে, ও মা, কি পাকা মেয়ে রে বাবা! কি বলছে জানিস? বলছে, ও পোকা, ও পোকা, তোর খুব সুন্দর বউ হবে। ও পোকা, পোকা, তোর বউ ঠিক পুঁটির মতো সুন্দর হবে। দেখেছ কি চালাক! ও মা, পেটে পেটে কি বুদ্ধি! বললাম, জিজ্ঞেস করো না, পা ভাঙলো কি করে? ও তুলি, কি হয়েছিল তোমার পায়ে? ক্যাঁ ক্যাঁ করে শালিকটা ডাকার পর পুঁটি বললে, দেখেছো দেখেছো কি বজ্জাত! আমাকে নচ্ছার বলে গাল দিল। পাকিস্তান চায় না বলে হিন্দু পাখিরা নাকি ওর ঠ্যাং ভেঙে দিয়েছে। শোনো কথা। তা আমার কি দোষ বলো? ওই শোনো, আবার কি বললে? বলছে তোমার জাত ভেয়েরা তো করেছে। তুলি পাখি যে অমন গাল দিতে পারে আমার তা বিশ্বাস হতো না। কত দুপুর গাছতলায় বসে বসে কেটেছে। হা পিত্তেশ করে বসে আছি খুঁড়িতে ভাত নিয়ে। আসে না আসে না, কিছুতেই আর আসে না। শেষে হয়তো এলো। যেদিন তুলি আসতো না, সব কিছু ফাঁকা হয়ে যেত। সে যে কি কষ্ট! বুকের ভেতর গুমড়ে উঠত কান্না। তখন সব পাখিদের দেখে আমার কান্না আসতো। কত লোকের, কত ভাই বোন মরে গিয়ে এইভাবে পাখি হয়ে আছে, কেউ ওদের দেখে না। কত দুঃখ ওদের! রোদ বৃষ্টি শীতে কত কষ্টই না ওদের হয়। না আছে ঘর, না আছে লেপ তোষক কাঁথা। গাছের ডালে ডালে কত অনাদরে, কত অবহেলায় ওদের দিন কাটে। সেই তুলি পাখি, আমাদের সেই ছোট্ট বোন, একদিন কোথায় যে উড়ে গেল, আর সে ফেরেনি। মধুগুলগুলি আর সিঁদুর কৌটো আম গাছের ডালে শেষবারের মতো তাকে দেখা গেল। কোনো কথা বললে না সে। কি জানি কেন তার এমন অভিমান হলো। এক একদিন এক একটা অদ্ভুত মানুষ এসে হাজির হতো। অবিকল গরুর মতো হাম্বা শব্দ করে দরজার সামনে দাঁড়িয়ে হাতের পয়সা বাজাতে লাগলো একদিন একটা জমদূতের মতো লোক। তার গলায় জড়ানো মোটা দড়ি। ভয় পেয়ে দৌড়ে পালিয়েছিলাম মনে আছে। চাল আর একটা আনি নিয়ে তবে সে নড়েছিল। মার মুখে শুনেছিলাম লোকটা নাকি গরু মরেছে। মরার সময় গরুর গলায় দড়ি থাকলে তার মালিককে নাকি এইভাবেই প্রায়শ্চিত্ত করতে হয়। গলায় দড়ি পেঁচিয়ে ঝাড়া 1 মাস বাড়ি বাড়ি ঘুরে তাকে ভিক্ষে করতে হবে। কথা বলা বারণ। একবার এলো একটা খাড়া অন্ধ লোক, রোগা পাতলা ছিপছিপে চেহারা। লোকটির 2টো চোখই পাথরের। মার পরনে ছিল খুব চিকন পাড়ের সাদা শাড়ি। সে বললে, আপনারে বিধবার বেশ কেন মা? মা তো অবাক। মণি ভাইজান আঙুল তুলে বললে, বলো দেখি কটা আঙুল? লোকটি বললে, 3টে। এবার বলো, কি দেখছো? লোকটি হেসে বললে, তুমি তো ভারী পাজি ছেলে হে, তুমি বক দেখাচ্ছ। মণি ভাইজান বললে, এসব তোমার চালাকি, তুমি সব দেখতে পাও। লোকটি বললে, দেখতে না পেলে বলছি কি করে? তবে তোমরা যেমন চোখ দিয়ে দেখো তেমন নয়। মণি ভাইজান বললে, ঠিক আছে, দেখা যাবে। আমি তোমার চোখ বেঁধে দেব, কামড়ালে কিন্তু ভালো হবে না। গামছা দিয়ে কষে চোখ বেঁধে দেবার পর মণি ভাইজান বললে, আচ্ছা এবার বলো, কি দেখছো? একটা বই, বিষাদ সিন্ধু। এবার? একটা ছবি, সুভাষচন্দ্র বসু। মা বললে, তুই শর্ত, আপনি কি চাল নেবেন না পয়সা?
লোকটি বললে, ওসব নিয়ে আমি কি করব মা? ইচ্ছে করলে আমাকে এক মুঠো ভাত খাওয়াতে পারেন। মা জিজ্ঞেস করলে, আপনি হিন্দু না মুসলমান? সে বললে, আমি হিন্দু। আমরা মুসলমান, আমাদের এখানে খাবেন? মার কথার উত্তরে সে বললে, অন্যের কি কোনো জাত আছে মা? লোকটি যখন খাচ্ছে তখন মণি ভাইজান কাছে বসে বললে, আমাকে চোখ বন্ধ করে দেখতে শেখাবেন? কে কাকে শেখায়, শিখতে হয়। মণি ভাইজান নাছোড়বান্দার মতো বললে, আমি আপনার পা টিপে দেব, যা বলবেন তাই করব, আপনি আমাকে শেখান। লোকটি হেসে বললে, তোমার তো চোখ আছে বাবা, চেষ্টা করলেও তুমি পারবে না। তোমার মতো আমার চোখ নেই, তাই মন দিয়ে দেখতে হয়। মন সব পারে। ও যে এত উঁচু হিমালয়, ইচ্ছে করলে এক লাফে ডিঙিয়ে যেতে পারে ওটাকেও। মণি ভাইজান বললে, ঠিক আছে, আপনি না হয় আমার চোখ নষ্ট করে দিন। লোকটি মণি ভাইজানের পিঠে একটা হাত রেখে অদ্ভুতভাবে হেসে উঠল। বললে, তুমি খুব বোকা। চোখ দিয়ে যা দেখা যায় তার সবই তো তুমি দেখতে পাচ্ছ, এর জন্য আবার মনকে টেনে আনা কেন? চোখের চেয়ে মনের দেখার ক্ষমতা অনেক বেশি। সে অনেক দেখে, অনেক দূর পর্যন্ত দেখে, চোখ যা পারে না। তা তুমি যদি সেই সব দেখতে চাও তাহলে আগে মনকে খুঁজতে হবে। মণি ভাইজান বললে, কিভাবে? যেমন ধরো, আগে বের করতে হবে সে আছে কোথায়। যখন বুঝবে সে ওইখানে, তখন তার কাছে যাবে, বলবে, আমি দেখতে চাই। সে আমাকে যা বলেছিল তোমাকে সে একই কথা বলবে। বলবে, তুমি লোভী, লোভীরা কখনো দেখতে পায় না। তুমি সময় চাইবে, নিজেকে সংশোধন করে তারপর আবার তার কাছে যাবে। বলবে, এখন আর আমার কোনো লোভ নেই, তুমি আমাকে যেমন ইচ্ছে বাজিয়ে দেখো। সে পরীক্ষায় তুমি যদি টিকে যাও তাহলে তখনকার তখনই তোমার মনের চোখ খুলে যাবে। যাবার সময় চাপা গলায় লোকটি মাকে বলল, খেয়াল রাখবেন এর দিকে, বিশেষ যত্ন নেবেন। জগতে এমন কিছু মানুষ জন্মায় যারা কেবল কষ্ট পেতেই ভালোবাসে। কেমন যেন মন মরা হয়ে গিয়েছিল মণি ভাইজানের পর থেকে। কারো সঙ্গেই মিশত না। একা একা পুকুর পাড়ে বসে সব সময় পানির দিকে তাকিয়ে থাকত। কখনো দেখো পিঁপড়েদের চিনি খাওয়াচ্ছে, কখনো দেখো গাছতলায় মাটির ওপর শুয়ে আছে। বলতে গেলে একেবারে অন্যরকমই হয়ে গিয়েছিল। শেষে পড়ল জ্বরে, মাসখানেক ভুগেছিল, টাইফয়েড ধরনের একটা কিছু। সেরে যখন উঠল তখন আর চেনাই যায় না, দারুণ ভেঙে গিয়েছিল স্বাস্থ্য। তারপর আবার সে আগের মতো, ছবি দিকে দেখলেই চোখ ট্যাড়া করে বলে, স্টাইল, বড় কধ ঝ কুড় বা কুড় বা কুড় বা নিজ্জে। ছবি দিয়ে খেপে ওঠে, ছোট লোক, গুন্ডা। রানীবুবুকে খোঁচা মেরে বলে, ভ্যাঁ। রানীবুবু ছুটে যায় মার কাছে নালিশ করতে। তখন নিজে নিজেই কান ধরে ওঠবস করতে করতে মণি ভাইজান বলে, ঠিক আছে, ও কথা আর বলবো না, বলবো খ চ ট ত প। পানুকে দেখতে পেয়ে বলে, বল বেটা, ঝিঞ্জার মানে কি? পানু ভয়ে ভয়ে বলে, ঝাঁঝা। বাড়াবাড়িও ছিল, যেমন একবার, গিঞ্জার মানে কি? গাঁজা। চটে যাবার ভান করে মণি ভাইজান বললে, খোল বেটা, প্যান্ট খোল। কে আছিস, চাকু নিয়ে আয়, ওরা জিয়ে কাটবো, ওকে মুসলমান বানিয়ে ছাড়বো, বল আল্লাহ। ভয়ে ভয়ে
আলা না কি যেন বলে হাউমাউ করে কেঁদে ফেলেছিল পানু। সে বললে, ভগবান রাগ করবে, আমি পারবো না মনিদা, আমি পারবো না। এ নিয়ে এক বিরাট ঝক্কি বেঁধেছিল। কিন্তু সে কথা যাক। কেরানাম কাকা মণি ভাইজানের হয়ে একদল উত্তেজিত মানুষের সামনে জোর হাতে ক্ষমা চেয়েছিলেন, শুধু এইটুকু মনে আছে। একটা বুড়ো ছিটকাপড়ওয়ালা আসতো। 9 মাসে 6 মাসে সে পিঠে ছিটকাপড়ের গাঁটরি নিয়ে আমাদের বাড়িতে আসতো। খুব সম্ভব তার নাম ছিল জামাত আলী। লোকটার সারা মুখে ছিল বসন্তের দাগ। যা সুন্দর ছিল তার হাসি। মণি ভাইজান বলতো, কোত্থেকে শিখেছ? সে বলতো, শিখিনি, চাঁদনি চকের এক দোকান থেকে নগদ 9 দিয়ে কিনেছি। দোকানের নাম হনহনে হাজরার দোকান, সবাই চেনে, জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। কত রকমের যে ভ্যারাইটি, আসামি, মাদ্রাজি, কাশ্মীরি, বিলেতি, সে কত রকমের। তা তুমি তো আর আমার মতো গরিব নও, তুমি কাশ্মীরিটাই নাও। দামটা একটু চড়া, এই যা, হোক চড়া, তবে সুতো খুব খাঁটি, বুননও ভালো, এমন মিহি পাকা রঙের যে রোদ বৃষ্টির সঙ্গে বাজি ধরলে জিতে যাবে। তখন মণি ভাইজান জিজ্ঞেস করত, তোমার হাসিটা কোথাকার? চন্দননগরের। রংটা ভালো, তবে তেমন টিকসই নয়, অনেকবার ফেঁসে গেছে। কি আর করি, নদিয়ার শালকরদের কাছ থেকে হাতে পায়ে ধরে আবার রিফু করিয়ে নিতে হয়েছে। ওই হাসিটা আছে বলেই দুটো করে খাচ্ছি। একবার জামাত আলী মাকে বললে, বুবুজি দোয়া করবেন, আমাদের মেয়ের বিয়ের সব ঠিক হয়ে গেছে। মা বললে, কোন মেয়ে? মেয়ে তো আমার একটাই, তা ভালোই, ভিটে মাটি আছে, চেনা জানা ছেলে, দূর সম্পর্কের ভাইপো। বড় চিন্তা ছিল বুবুজি, ছবির আমার মা মরা মেয়ে। একটা পেতলের ঘড়া দিয়েছিল মা, এটা তোমার মেয়ের জন্য নিয়ে যেও।